ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। আমাদের কারো কাছে জানা ছিল না যে চারটা জিনিস কোত্থেকে আসলো। আপনি পোস্ট কিছু করেন নাই, প্রিভিয়াসলি কিছু করেন নাই, কিন্তু জনগণের উপরে চাপিয়ে দিচ্ছেন অ্যাজ ইফ দিস ইজ দ্য অনলি ডকুমেন্ট to judge the nation right or wrong. এখন প্রশ্ন হচ্ছে with regard to the substance, is it a very well drafted constitution? No, it is not. পৃথিবীর ইতিহাসে আমরা যারা আইনের ছাত্র, সবচেয়ে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের একটা হচ্ছে এই ৭২-এর সংবিধান, সবচেয়ে বাজেভাবে লিখিত সংবিধান। এবং ভারতীয়রা দাবি করেছে এই সংবিধান তারা করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন সুব্রত রায় চৌধুরী, ওনারা এই সংবিধান লিখে দিয়েছেন। ভারতের পক্ষ থেকে এই সংবিধান দেওয়া হয়েছে আমাদেরকে। এবং আপনি যদি ভারতের সংবিধানের সাথে বাংলাদেশের সংবিধান পড়েন, আর্টিকেল বাই আর্টিকেল, ওয়ার্ডস বাই ওয়ার্ডস, কমা অ্যান্ড সেমিকোলন, আপনি এটার সাথে মিল খুঁজে পাবেন, এক্সেপ্ট দ্য ফেডারেল স্টেট। ভারত একটা ফেডারেল স্টেট, তার যে কাঠামোগত পার্থক্য আছে এটার সাথে আমার সংবিধানের, আমরা ফেডারেল না ইউনিটারি মডেলের স্টেট, সেই স্টেটের যে ডিফারেন্স। এছাড়া বাকি সকল প্রভিশনের ভিতরে আপনি সেটার পাবেন, মিল খুঁজে পাবেন। কারণ পার্থক্যটা কোথায়? ভারতে তো কোনো ঘোষণাপত্র নাই স্বাধীনতার। ভারতে কি রক্তাক্ত যুদ্ধ হয়েছে 47 সালে? আমার গর্বের জায়গা কোথায় যে আমার একটা রক্তস্নাত যুদ্ধের মধ্য দিয়ে আমি একটা দেশ পেয়েছি। আমার হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই দেশটার জন্য। ভারত দিয়েছে 190 বছর ধরে দিয়েছে, কিন্তু একটা টেন্স পিরিয়ড ধরে আপনি একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেটা তো ভারত পাকিস্তানের সূত্রে আপনি বলতে পারবেন না। ভারত পাকিস্তানের যুদ্ধে কোনো ঘোষণাপত্র ছিল না, কিন্তু আমার স্বাধীনতা যুদ্ধে একটা ঘোষণাপত্র ছিল। এই জন্যই হচ্ছে গাঠনিক প্রক্রিয়ার জায়গাতে ৭২-এর সংবিধানটা প্রবলেম্যাটিক। এখন আসি সাবস্টেন্সে। আমার ঘোষণাপত্রে বলা ছিল যে এই বাংলাদেশ রাষ্ট্রটা ৩টা মূলনীতির উপরে ভিত্তি করে পরিচালিত হবে। ৭২-এর সংবিধানে আপনি কি বললেন? নতুন করে 4টা মূলনীতি দিলেন, অ্যাবসলিউটলি আনবিনোন টু দ্য নেশন। আমাদের কারো কাছে জানা ছিল না যে 4টা জিনিস কোত্থেকে আসলো। ৭০-এর আওয়ামী লীগের ইলেকশন ম্যান্ডেটে ছিল না, আওয়ামী লীগের দলীয় কনস্টিটিউশনে ছিল না, ৭১-এর যুদ্ধে ঘোষণাপত্রে অথবা ৭১-এর কোনো কনভারসেশনে ছিল না। সাডেনলি ৭২ সালে এই 4টা মূলনীতি কোত্থেকে আসলো? এবং এই প্রত্যেকটা মূলনীতি ইনহ্যারেন্টলি কন্ট্রাডিক্টরি। আমরা যারা ছাত্র জীবনে লেফট পলিটিক্স করছি, শহীদুল আলম ভাই লন্ডনে লেফট পলিটিক্স করছেন, এটা বুঝবেন যে এটা সিম্পলি ডাজন্ট মেক সেন্স। আপনি বলছেন যে আমার রাষ্ট্র পরিচালিত হবে, এখানে ডেমোক্রেসি থাকবে, সমাজতন্ত্রও থাকবে। 72-তে ডেমোক্রেসি আর সমাজতন্ত্র এক জিনিস ছিল না। আপনি বলছেন যে এই জাতি বাঙালি বলিয়া পরিচিত হইবে। তাহলে আমার রাষ্ট্রের হাজার হাজার চাকমারা পাহাড়িরা যেই ঘোষণাপত্র শুনে যুদ্ধ করতে গিয়েছিল, তাকে আপনি 1 বছর পরে বললেন যে তুমি যদি বাঙালি না হও তোমার আইডেন্টিটির কোনো স্বীকৃতি আমার কাছে নাই। তাহলে ওই যে ফ্রি, ইনক্লুসিভ, ডেমোক্রেটিক রিপাবলিকের কথা বললেন, সেই রিপাবলিকের প্রত্যেকটা এসেন্স অ্যান্ড প্রিন্সিপালের সাথে এই 4টা মূলনীতি যায় না সিম্পলি। কারণ এখানে অবাঙালিরাও যুদ্ধ করেছে। 16ই ডিসেম্বর এই স্বাধীন বাংলায় উর্দুভাষী মুক্তিযোদ্ধারা বিজয় মিছিল নিয়ে 32 নম্বরে গিয়েছে এবং তাদেরকে গুলি করে আমার সোনার বাংলার মুক্তিযোদ্ধারা হত্যা করেছে। উর্দুভাষী মুক্তিযোদ্ধা চাকমাদেরকে শেখ মুজিব বলেছিল বাঙালি হয়ে যাওয়ার জন্য। তাহলে আপনি এই রাষ্ট্রটা তৈরি করলেন যেই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে ৭২-এর সংবিধান তার প্রত্যেকটা প্রিন্সিপালের কুঠারে আঘাত করেছে। তাহলে এই সাবস্টেন্স দিয়ে আপনি এই রাষ্ট্রটাকে ইনক্লুসিভ কিভাবে ধরে রাখবেন? গণতন্ত্র রাখবেন, আপনি আবার সমাজতন্ত্র রাখবেন। এবং রেখে কি হয়েছে দেখেন, কোন গণতন্ত্র হয়েছে? আপনার ৭২-এর সংবিধানে গণতন্ত্র ছিল, কিন্তু ৭৩-এর নির্বাচনে তো আমরা গণতন্ত্র দেখি নাই। ৭৩-এর নির্বাচনে তো আমরা কোনো গণতন্ত্র দেখি নাই। 293টা সিট পাওয়ার পরে শেখ মুজিব বঙ্গভবনে দাঁড়ায় বলেছে আজকে দেশে কোনো বিরোধী দল নাই।